তো হ্যালো এভরিওয়ান, আমরা ভেক্টরের ফোর্থ লেকচার আজকে শুরু করব। তো আমরা বিগত দিনে ভেক্টর এডিশন করা দেখছি, ভেক্টর যোগ কিভাবে করে। তো আমরা আজকে ভেক্টর যোগের কিছু স্পেশাল কেস দেখবো, যেখান থেকে আমাদের বোর্ডে তারপর ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন আসে। আমাদের মূলত এই স্পেশাল কেসগুলো থেকেই বেশিরভাগ কোশ্চেন হয়ে থাকে। তো হেডিং দাও সবাই। স্পেশাল কেসেস অফ ভেক্টর এডিশন। তো আমরা ফার্স্ট কেস যেটা দেখব, আমাদের কেস 1, এটার নাম লব্ধির রেঞ্জ। আচ্ছা, ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ। তো এই ভেক্টর দুইটার ডিরেকশন আমাদের হাতে ধরো দেওয়া আছে, যে আমরা এই দুইটাকে যে কোনো ভাবে ডিরেকশন অ্যাসাইন করতে পারবো। তো এখন কোশ্চেনটা হইতে পারে যে পি এর মান সাপোজ 5 এবং কিউ এর মান সাপোজ 7। তো এরা কিভাবে অ্যারেঞ্জ থাকলে এদের ভেক্টরের লব্ধির মানটা সর্বোচ্চ হবে, লব্ধির মানটা কখন সর্বনিম্ন হবে, তো এই জিনিসগুলো আমরা এখানে দেখব। ধরো আচ্ছা, আমাদের দুইটা ভেক্টরের লব্ধির ফর্মুলা আমাদের কি বলে, r equals to square root of p square plus q square plus 2pq কোসাইন আলফা। আলফা ভেক্টরদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এই লব্ধির মানটা কখন ম্যাক্সিমাম হবে? আর ম্যাক্সিমাম হওয়ার জন্য আমাদের ভিতরের রাশিটা ম্যাক্সিমাম হইতে হবে। এখন পি কিউ এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা জাস্ট আলফা আমাদের হাতে আছে, আমরা আলফা চেঞ্জ করতে পারবো। তো আলফা কিরকম করলে আমাদের এই পুরো রাশিটা ম্যাক্সিমাম হবে? আমাদের আলফার এমন একটা মান দরকার যেটার জন্য কজ আলফার মান সর্বোচ্চ হবে। তো কজ আলফার সর্বোচ্চ মান 1। তো আলফা কত হলে আমাদের কজ আলফার মান অন হবে? সো আলফা যখন আমাদের 0 ডিগ্রি হবে তখন আমাদের কজ আলফার মান অন হবে, আর তখনই আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। তো এইটা যদি অন হয়, আমাদের এরকম একটা রাশি আসে, সেটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, জাস্ট এইটুকুই। তো এটাকে আমি লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার উপরে স্কয়ার রুট, এটা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা। তো এখান থেকে বলা যাচ্ছে পি প্লাস কিউ, এটা লব্ধির সর্বোচ্চ মান। আচ্ছা, তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত? আর ম্যাক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ, ভেক্টর দ্বয়ের যোগফল। আচ্ছা, এক্ষেত্রে লব্ধির দিক কোন দিক হবে? ধরো আমার দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, ধরো এটা আমার পি ভেক্টর, এটা আমার কিউ ভেক্টর। তো এই দুইটার লব্ধি এই দিকেই হবে। আর তো এক্ষেত্রে আমার থিটা কত হয়? থিটা আমার 0 ডিগ্রি হয়, আলফাও 0 ডিগ্রি। তারপরে আমরা বলতে পারতেছি যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হচ্ছে, তখন লব্ধির মানটা সর্বোচ্চ হচ্ছে এবং লব্ধির দিকটা 0 ডিগ্রি, অর্থাৎ লব্ধিও পি ও কিউ ভেক্টরের দিকে। পি ভেক্টর, কিউ ভেক্টর এবং লব্ধি তিনটে একই দিকে। এবার আমরা দেখব সর্বনিম্ন মান। আচ্ছা, লব্ধির মান সর্বনিম্ন কখন পাবো? যখন এই রাশিটার মান সর্বনিম্ন হবে। এখন এই রাশিটার মানের ভিতরে আমাদের তো পি কিউ আমরা কিছু করতে পারবো না, এটা ফিক্সড, আমরা জাস্ট চেঞ্জ করতে পারবো আলফা। তো আলফার কোন ভ্যালুর জন্য এই কজ আলফাটা সর্বনিম্ন হবে, ওইটা দেখলে আমরা বুঝতে পারতেছি এটার মান সর্বনিম্ন কখন হবে।
তো কজ আলফা সর্বনিম্ন হলে লব্ধি সর্বনিম্ন হবে, এবং কজ আলফা সর্বনিম্ন মান কত? -1। তাহলে আমরা যদি বলি যে কজ আলফা ইকুয়ালস টু -1, তাহলে এখানে আমরা বলতে পারতেছি আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হচ্ছে তখন লব্ধির মান সর্বনিম্ন হচ্ছে। এবং এই ক্ষেত্রে আসবে কি, এটা -1 হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq, তো এখান থেকে আসে পি মাইনাস কিউ হোল স্কয়ার স্কয়ার রুট বা পি মাইনাস কিউ আর আর এর মান, এটা হচ্ছে আমরা লব্ধির মানটা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে লব্ধির সর্বনিম্ন মান কত? আমরা যেহেতু মান নিচ্ছি, সো এখানে আমরা একটা পি ডিফারেন্স কিউ লিখতে পারি, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। সাপোজ ধরো আমার এটা একটা ভেক্টর পি আর এটা একটা ভেক্টর কিউ। এক্ষেত্রে মধ্যবর্তী কোণ আলফা 180 ডিগ্রি। তো এদের লব্ধিটা কোন দিকে হবে? এদের লব্ধিটা এখান থেকে এটুকু বাদ গেলে লব্ধি হচ্ছে আমার এইটুকু। আর তো আমরা দেখতেছি লব্ধিটা কোন দিকে হচ্ছে? বড় ভেক্টরের দিকে হচ্ছে, এবং লব্ধির মানটা হচ্ছে পি মাইনাস কিউ। এখানে ধরো পি এর মান যদি 10 হয়, কিউ এর মান যদি 2 হয়, তাহলে আর এর মান আসবে, আর এর মান হবে 8। তাহলে লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে পি ডিফারেন্স কিউ। যদি কিউটা বড় হতো তাহলে লব্ধি কিউর দিকে হতো। আচ্ছা, এই ক্ষেত্রে থিটা কোন দিকে? লব্ধির দিক, বড় ভেক্টরের দিকে। আর আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হলে আমরা এই কেসটা পাচ্ছি। তাহলে আমাদের লব্ধির রেঞ্জটা কেমন হচ্ছে? লব্ধির রেঞ্জ হচ্ছে আমার পি ডিফারেন্স কিউ থেকে পি প্লাস কিউ, এই ভ্যালুগুলোর ভিতরে। তো এই রিলেটেড আমরা একটা কোশ্চেন সলভ করি, কোশ্চেন সলভ করলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। ফাইভ ও 7 মানের দুটি ভেক্টরের লব্ধি নিচের কোনটি হতে পারে না? বলা হচ্ছে 5 ও 7 মানের দুটি ভেক্টরের লব্ধি নিচের কোনটি হতে পারে না। তো আমাদের অপশনগুলো এরকম দেওয়া আছে: 10, 12, 2, 15। আচ্ছা, 5 ও 7। আচ্ছা, এদের তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? যখন এরা 0 ডিগ্রি কোণে থাকবে, মধ্যবর্তী কোণ আলফা 0 হবে, তখন এরা 12 আসবে এদের রেজাল্ট। আর এখন এরা যখন 180 ডিগ্রি কোণে থাকবে তখন এদের রেজাল্ট আসবে 2। তার মানে 2 থেকে 12-র ভিতরে যে কোনো ভ্যালু হতে পারে এদের লব্ধির মান, বিভিন্ন কোণের জন্য বিভিন্ন ভ্যালু, এর বাইরে কোনো ভ্যালু হতে পারে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ডি নাম্বার অপশন 2 থেকে 12-র বাইরে, তার মানে এটা হচ্ছে কখনো লব্ধি হইতে পারে না। তুমি এটা চেক করার জন্য এভাবে করতে পারো, 15 ইকুয়ালস টু 15 স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 গুণন 5 গুণন 7 গুণন কজ আলফা। এটা হিসাব করলে আমার আসবে এরকম: কজ আলফা 225 আর 25 প্লাস 49 প্লাস 70, যেই ভ্যালুটা আমার 1-এর থেকে বড় আসবে। আর কজ আলফার মান কখনো 1-এর থেকে বড় আসতে পারে না, সো আমাদের এখানে ম্যাথ এরর চলে আসবে, ক্যালকুলেটরে ম্যাথ এরর শো করবে। বাট বাকি প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা হচ্ছে যে আলফার একটা মান বের করতে পারবো।
কেসটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা 90 ডিগ্রি হলে, অর্থাৎ ভেক্টর দ্বয় লম্ব হলে। তো আমরা কেস টুতে এটা দেখবো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি হয়। আচ্ছা, ধরো আমাদের দুইটা ভেক্টর আছে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা আমার কিউ ভেক্টর। তো এদের মধ্যবর্তী কোণ আমরা বলতেছি 90 ডিগ্রি, তাইলে সামান্তরিক বিধি অনুযায়ী আমার এইটা হবে তার লব্ধি। তো আমরা যদি সামান্তরিক বিধি অ্যাপ্লাই করি, এখানে cos আলফার মান 90 ডিগ্রি হলে cos আলফার মান আসবে 0, তাহলে আমাদের অ্যান্সার কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, যেটা আমরা হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করেও বলতে পারি। এটা পি হলে আমার এটাও পি হবে। তো আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা হচ্ছে লব্ধির মান। এখন লব্ধির দিক থিটা, থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স লম্ব বাই ভূমি, tan ইনভার্স পি বাই কিউ, এটা হচ্ছে লব্ধির দিক। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে থিটার আরেকটা ফর্মুলা যেটা জানি সমান্তরাল ভিডিওতে, কি জানি? পি সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো পি সাইন আলফা, পি সাইন সাইন আলফা আমার 98 হলে এটাকে 0, তাহলে 0 বাই এখানে সামথিং, সরি সাইন 90 মান হচ্ছে 1 আর cos 90 মান 0, তো এখান থেকে আসতেছে পি সাইন আলফা, ওটা লিখছি কিউ প্লাস পি কজ আলফা। তো এখানে আসতেছে আমার এটা 0 হচ্ছে, তাহলে পি বাই কিউ আসতেছে, থিটা ইকুয়ালস টু, সরি এখানে ট্যান থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স পি বাই কিউ। তো এটা আমরা পিথাগোরাস থেকে এখানে সমকোণী ত্রিভুজ থেকেও বলতে পারি, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে, আবার সূত্র থেকে আমরা দেখতে পারি এইভাবে। আচ্ছা, এইটার হচ্ছে বহুত কোশ্চেন আসে এটা এখান থেকেও। আমরা একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেনটা বলা হচ্ছে 10 মানের একটি ভেক্টরকে লম্ব উপাংশে বিভক্ত করায় একটির মান 8 একক পাওয়া গেলে অপরটির মান কত? তো এটা সলিউশনটা এমন যে ধরা হচ্ছে আমার একটা ভেক্টর আছে যেটার মান 10, তো একে আমি লম্ব উপাংশ ভাগ করলাম। তো বলছে একটার মান যদি 8 হচ্ছে, তাহলে অপরটার মান কত? ধরলাম অপরটার মান x। তো আমরা এখানে বলতে পারি না যে হচ্ছে লম্ব উপাংশ দ্বয়ের লব্ধি হচ্ছে এই ভেক্টরটা। কোনো ভেক্টরকে যদি লম্ব উপাংশ ভাগ করে তাদের লব্ধি আমার ভেক্টরটা, মূল ভেক্টরটা, এটা তো আমরা জানি। তো এই কোণটা ধরলাম আমরা থিটা ধরলাম, তাহলে এখান থেকে আমরা এমনিতেও বলতে পারি যে হচ্ছে 10 cos থিটা সমান সমান 8 আর 10 sin থিটা সমান সমান x। নর্মালি যদি আমরা করি এই কনসেপ্ট ইউজ না করা, তাহলে কি হবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 8/10 স্কয়ার প্লাস x/10
স্কোয়ার। তো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখানে আসবে 8 স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার। 10 স্কোয়ার দিয়ে এখানে গুণ করলে আমাদের হচ্ছে 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার, এক্স ইকুয়ালস টু 6। এটা হচ্ছে একটা মেথড, যেটা হচ্ছে আমরা উপাংশ বিধি দিয়ে করলাম। আচ্ছা, এখন আমরা এই সেম ম্যাথটাই যদি অল্টারনেটিভ মেথডে, মানে কেবল যেটা শিখলাম ওইভাবে করার ট্রাই করি। এটা হচ্ছে মেথড 2। এইভাবে যদি করার ট্রাই করি তাহলে আমরা বলতে পারি 10 স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সো এক্স ইকুয়ালস টু 6। ডাইরেক্ট করলাম। এটা ছিল আমার কেস 2। এটা ইজি অনেকটা। কেস 1 2 খুবই ইজি, তবে কোশ্চেন আসে এখান থেকে, এমসিকিউ আসে প্রচুর। এবার কেস 3, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেস, মানে যতদিন ফিজিক্স পড়বা এটা খুবই কাজে লাগবে। এটা হচ্ছে দুটি সমমানের ভেক্টরের লব্ধি নির্ণয়। ধরো আমার দুইটা ভেক্টর আছে, এটা ভেক্টর পি, এটাও পি, দুইটা ভেক্টর আমার পি, দুইটা সরি এটা কিউ বললাম, এটা পি ভেক্টর বললাম। তো আমি বলতেছি যে আমার পি আর কিউ এর মান সেম, দেখছেন না? তো সামান্তরিক বিধি অনুযায়ী লব্ধি এটা, এটা আলফা, এটা থিটা, এটা। আচ্ছা, তো আমরা যদি সামান্তরিক বিধি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে বলতে পারবো আর ইকুয়ালস টু আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। যেহেতু পি কিউ দুইটাই সেম, তার মানে আমি দুইটাকে পি লিখতে পারি, 2 পি স্কয়ার প্লাস 2 পি স্কয়ার কমন নিলে আসে 1 প্লাস কজ আলফা। তো আমাদের ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, 1 প্লাস কজ 2a সমান সমান 2 কজ স্কয়ার a। তাহলে এইভাবে আমরা বলতে পারি 1 প্লাস কজ আলফা ইকুয়ালস টু 2 কজ স্কয়ার আলফা বাই 2। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি 2 পি স্কয়ার গুণন 2 কজ স্কয়ার আলফা বাই 2 সমান কত আর স্কয়ার। তো আমি যদি উভয় পাশে রুট করে দিই তাহলে আসে আর ইকুয়ালস টু 2 পি কজ আলফা বাই 2। এটা হচ্ছে আমার ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এটা তো গেল লব্ধি মান নির্ণয়ের ক্ষেত্রে। এখন থিটার সমান ট্যান থিটার ফর্মুলাটা আমরা দেখি। ট্যান থিটার সমান সমান কি? কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। তো যেহেতু পি আর কিউ সেম, সব জায়গায় পি লিখি। কজ আলফা আমি একটা মিশাই একটু। আচ্ছা, এক্ষেত্রে আমরা উপরে সাইন, আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা জানি, সাইন 2a টু সাইন এ কজ এ। তেমনি আমরা এখানে সাইন আলফাকে এইভাবে লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। তাহলে এখানে এটাকে লিখলাম এইভাবে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। আচ্ছা, নিচে পি কমন নিলে 1 প্লাস কজ আলফা, সেম নিচেরটাকে আমরা আবার ফর্মুলা পি কাটলাম, নিচেরটাকে আমরা আবার ফর্মুলা করতে পারি। তো আমাদের এখানে কি আছে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 1 প্লাস কজ 2 ইকুয়ালস টু 2 কজ স্কয়ার আলফা বাই 2। ঠিক আছে, এটা করা যায়। তো এখান থেকে আমরা একটা কজ আর একটা কজ স্কয়ার কাটলাম, 2 কাটলাম। তাহলে এখানে কি আসে, এই সাইডে তো আমাদের ট্যান থিটা ছিল, এই সাইডে আসলো ট্যান আলফা বাই 2। তার মানে থিটা ইকুয়ালস টু আলফা বাই 2। আমরা কমন সেন্স দিয়েও বলতে পারি যে দুইটা ভেক্টরের মান সমান হলে এদের লব্ধি দুইটার মাঝখান দেওয়া যাবে। তো এটাই বোঝাচ্ছে যে থিটা ইকুয়ালস টু আলফা বাই 2, মানে এই আলফার অর্ধেক হবে এই থিটা। তাহলে এখানে ফর্মুলা আমার দুইটা, এটা একটা ফর্মুলা,
আর এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলা দুইটা নোট করে নাও সবাই। আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করবো সবসময় এরকম কেসগুলোতে আর কি। তো আমরা এই রিলেটেড টপিকের একটা ম্যাথ করি। কোশ্চেন হচ্ছে দুটি সমমানের ভেক্টরের লব্ধি যদি ভেক্টর দ্বয়ের মানের সমান হয় তবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, ধরি তাহলে আমার দুইটা ভেক্টর আছে যাদের মান সমান, দুইটা ভেক্টরের মান ধরলাম পি, লব্ধি ভেক্টর দ্বয়ের মানের সমান হয়, মানে লব্ধির মানও পি। তো আমাদের প্রথমে ফর্মুলা লিখে আর ইকুয়ালস টু কি 2p cos আলফা বাই 2। আমার টার্গেট হচ্ছে আলফা বের করা। তো লব্ধির মানও পি, মানে এরকম গেছি স্যার, এটা 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 এটার মানও পি, এটার মানও পি, এটার মানও পি। এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর, এটা লব্ধি ভেক্টর এটা। তো এখান থেকে পিপি কাটলে cos আলফা বাই 2 ইকুয়ালস টু হাফ। তো cos আলফা বাই 2 এখান থেকে আসে, cos ইনভার্স হাফ করলে আসবে হচ্ছে 60 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি রেজাল্ট। তো এটা তোমরা অনেকে মুখস্থ রাখতে পারো যে দুইটা ভেক্টরের লব্ধি, দুইটা সমানের ভেক্টরের লব্ধি যখন তাদের সমান হবে তখন এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় সর্বদা। এটা হচ্ছে অনেক সময় এমসিকিউতে ডাইরেক্ট আসে, তো এটা তোমরা মুখস্থ অনেক সময় বসায় দিতে পারবা চাইলে। বাট আমি মুখস্থ করাকে অ্যাপ্রিশিয়েট করবো না, তোমরা এই ফর্মুলাটা একটু কষ্ট করে মনে রাখতে পারো। এইটা মুখস্থ রাখবা, রাখলে অনেক হেল্প হবে। এই রিলেটেড আরেকটা কোশ্চেন করি। দশ ও 10 মানের দুটি ভেক্টর পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। 10 ও 10 মানের দুটি ভেক্টর পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো প্রথমত এটা আমরা সামান্তরিক বিধিতেও করতে পারি, করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটার মেথড অন কি, আমরা যে ট্রাট করি, এটা 10, এটা 10, এটা 60 ডিগ্রি, তাহলে এটা আমাদের লব্ধি, এটা থিটা, আর থিটা যেতে। তাহলে মেথড অন হচ্ছে আমার সামান্তরিক বিধি, প্যারালোগ্রাম ল। এটা দেখাইলাম, এটা তো পারবাই। মেথড টু আমরা হচ্ছে এই শর্টকাট নিয়মটা ইউজ করব, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু 2p cos আলফা বাই 2। তো লব্ধির মান একটু বের করব, cos আলফার মান কত 60 বাই 2, তার মানে 30 ডিগ্রি, তার মানে 20 cos 30, cos 30 এর মান √3 বাই 2, তার মানে হচ্ছে 10 √3। এটা হচ্ছে লব্ধির মান। আচ্ছা, এবার লব্ধির দিক নির্ণয় করবো, তাহলে থিটা ইকুয়ালস টু কত, আলফা বাই 2, তার মানে 60 বাই 2 ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে লব্ধির দিক এবং এটা লব্ধির মান, অ্যান্সার আমাদের। এবার আমরা কেস 4 যে কেসটা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট কেস, একটু কঠিনও। এটার ইউজ আমরা নদী নৌকার অঙ্কেও দেখবো। আচ্ছা, লব্ধি ছোট
ভেক্টরটির সাথে লম্ব হলে। আচ্ছা, ধরো আমার দুইটা ভেক্টর আছে এরকম পি এরকম কিউ। আচ্ছা, তো আমি যদি এখানে একটা সমান্তরিক অঙ্কন করি, খেয়াল করবা যে লব্ধি সর্বদা বড় ভেক্টরটার দিকে থাকে। যেমন সাপোজ ধরো একটা বস্তু, এই পেনটাকে আমরা দুজন টানতেছি, ধরো আমি টানতেছি একদিকে আর আমার ফ্রেন্ড অন্যদিকে টানতেছে। তো এই পেনটা কাটার দিকে আসবে যে বেশি বল প্রয়োগ করতেছে। তো লব্ধি সর্বদা হচ্ছে বড়টার দিকে থাকে, বড় ভেক্টরের কাছে থাকে। তো এমন হবে না যে তোমার এই ভেক্টরটা এরকম আর এইটা হচ্ছে এইরকম ভেক্টর। তো লব্ধি সবসময় আমরা যদি সামান্তরিক অঙ্কন করি, দেখছো লব্ধি এদিকে চলে গেছে। তো এরকম কখনো হওয়া সম্ভব না যে হচ্ছে বড় ভেক্টরটা থেকে লব্ধি দূরে এবং ছোট ভেক্টরটা থেকে লব্ধি কাছে থাকে। আচ্ছা, তো ধরো আমার দুইটা ভেক্টর যদি হয় এরকম, ধরো আমার দুইটা ভেক্টর আছে, লব্ধি, এটা ধরো পি ভেক্টর, এটা হচ্ছে এদের লব্ধি, এবং এটা হচ্ছে ধরো কিউ ভেক্টর। তাহলে এখানে আমরা বলতে হবে যে কিউ ভেক্টরটা বড়, কারণ লব্ধিটা কি কিউ ভেক্টরটা থেকে কাছে আছে না, এবং পি ভেক্টর থেকে দূরে আছে। পি ভেক্টরের সাথে উৎপন্ন কোণ কত এটার, লব্ধির 90°, আর কিউ ভেক্টরের সাথে 90 অবশ্যই কম, তার মানে এটা বড় ভেক্টরটা। তো এটা সর্বদা মাথায় রাখবা যে লব্ধি আমাদের বড় ভেক্টরটার কাছে, বড় ভেক্টরটা থেকে কাছে এবং ছোট ভেক্টরটা থেকে দূরে থাকে। আচ্ছা, তো আমরা এখানে সামান্তরিক বিধিও অ্যাপ্লাই করি যদি, তাহলে এটা পি হইলে এটাও পি, এটা কি হইলে এটাও কিউ। তো আমরা প্রথমত এখানে বলতে পারি যদি লব্ধি ছোট ভেক্টরটার সাথে লম্ব হয়, তার মানে এখানে আমার পরিচয় কি, কিউ গ্রেটার দ্যান পি। তাহলে এখানে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি বলতে পারি না কিউ এ স্কয়ার ইকুয়ালস টু পি এ স্কয়ার প্লাস আর এ স্কয়ার। তো আর ইকুয়ালস টু রুট ওভার কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লব্ধির ফর্মুলা, যদি লব্ধি ছোট ভেক্টরের সাথে লম্ব হয়। তো এটা মনে রাখার একটা বুদ্ধি আছে, রুট ওভার বড় ভেক্টর স্কয়ার মাইনাস ছোট ভেক্টর স্কয়ার। তাছাড়া এটা অন্য কোনোভাবে হওয়া সম্ভব না। যদি তুমি ছোট ভেক্টর স্কয়ার মাইনাস বড় ভেক্টর স্কয়ার করো, তাহলে রুটের ভিতরে একটা নেগেটিভ নাম্বার আসবে, ইমাজিনারি ভ্যালু চলে আসবে। তো এটা আমাদের হবে না। এই হচ্ছে আমাদের তাহলে লব্ধির ফর্মুলা যদি এইরকম হয়। আচ্ছা, এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আমার এই পুরো কোণটা আমার আলফা। এখন আমরা উপাংশ বিধি থেকে জানি আর আর এই কোণটা থিটা 90, আর cos থিটা ইকুয়ালস টু পি, এখানে কত cos 0 প্লাস কিউ cos আলফা। তো আর cos থিটা, এখানে থিটার মান কত 90, তো আর cos থিটার মান কত আসতেছে 0। আমরা লিখতে পারি পি প্লাস কিউ cos আলফা। এটা আমার একটা ইকুয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আবার আমরা এটাও লিখতে পারি আর সাইন থিটা সমান সমান পি সাইন 0 প্লাস কিউ সাইন আলফা। এগুলো কিন্তু উপাংশ বিধি থেকে লিখতেছি। উপাংশ বিধি কিভাবে লেখা আমি দেখাইছি লেখানো। এখানে আমরা অক্ষ চিন্তা করে নিছি, এটা ওয়াই অক্ষ, আমার এটা এক্স অক্ষ। এক্স অক্ষের সাথে পি এর উৎপন্ন কোণ 0, এই কারণে 0 আসছে। কিউ এর উৎপন্ন কোণ আলফা, এই কারণে আলফা আসছে, সেম 0 আলফা। তো পি সাইন 0 প্লাস কিউ সাইন আলফা ইকুয়ালস টু শুধু কিউ সাইন আলফা। আর সাইন থিটা, সাইন থিটার মান কত 90, তো সাইন থিটার মান কত 1, এখানে cos থিটার মান কত হয়েছিল 0, তাহলে এখানে আর। তো লব্ধির এটা আরেকটা ফর্মুলা। তো লব্ধির এখানে আরেকটা ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু বড় ভেক্টর সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা, এটা আমার ইকুয়েশন 2। তো আমাদের এই ইকুয়েশনগুলো একটু কাজে লাগবে, আমরা দেখাবো কোশ্চেন সলভ করতে। তাহলে আমি এটা মিশাই। তাহলে আমরা এখানে যদি এরকম বলা থাকে যে আমাদের দুইটা ভেক্টর আছে যাদের লব্ধি ছোট ভেক্টরটার সাথে লম্ব, মানে কোনো একটা ভেক্টরের সাথে লম্ব, এটা বললেই বুঝে নিব যে এটা ছোট ভেক্টরের সাথে লম্ব। তো প্রথমত আর নির্ণয় করার জন্য আমরা কি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সমান্তরিক বিধির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি।
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন যদি আমার কোশ্চেনে পি কিউ আলফা সব দেওয়া থাকে তাহলে আমরা লব্ধি দিয়ে এমনি বের করতে পারবো, তাহলে আর স্পেশাল কেস হইলো কেমনে? তো আমার কোশ্চেনে বলা আছে ছোট ভেক্টরটার সাথে লম্ব, তো ছোট ভেক্টরের সাথে লম্ব হওয়ার কারণে আমরা এখানে আরো একটা ফর্মুলা ইউজ করতে পারবো, সেটা কি রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা ইউজ করতে পারতেছি, যেটা আমার পি, পিথাগোরাস থেকে এটা লিখতে পারি। আবার আরেকটা ফর্মুলা লিখতে পারবো, সেটা হচ্ছে কিউ সাইন আলফা। তার মানে এখানে আমরা তিনটা পদ্ধতি দিয়ে লব্ধি বের করতে পারবো। এখন যদি তোমার ধরো কিউ এবং পি দেওয়া থাকে, কিউ আর পি, তাহলে তুমি এইটা অ্যাপ্লাই করবে, আর যদি যেমন বড় ভেক্টর এবং থিটা দেওয়া থাকে তাহলে তুমি এইটা দিয়ে অ্যাপ্লাই করবে। তো এইটাই বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইউজ করা হয়, এইটার ইউজ নেই তেমন, আর এটা তো দরকার নেই, তাহলে স্পেশাল কেস কেমন হলো। আচ্ছা, এখন অনেক সময় আমার বলে যে ভেক্টর দ্বয়ের মান দিয়া বলে যে লব্ধি হচ্ছে একটা ভেক্টরের সাথে লম্ব, তাইলে বলছে এদের মধ্যবর্তী কোণটা কত হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা অ্যান্সার ইউজ করি। এই ইকুয়েশনটা ইউজ করলে আমরা আলফার মানটা এরকম আসে, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। এটা মনে রাখার একটা বুদ্ধি হচ্ছে কজ ইনভার্স মাইনাস ছোট ভেক্টর ভাগ বড় ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, এখানে বড় ভেক্টর ভাগ ছোট ভেক্টর হবে না, কারণ কজের মান কখনো হচ্ছে একের থেকে মাইনাস একের থেকে বড় হওয়া সম্ভব না। তো উপরের অবশ্যই ছোটটা হবে, নিচে বড়টা হবে, এটা মনে রাখার আর একটা অ্যানালজি। তো এটা হচ্ছে আলফা নির্ণয়ের ফর্মুলা। তাহলে আর এর ক্ষেত্রে আমরা এখানে ফর্মুলা দেখলাম দুইটা, এইভাবে ডিরাইভ করে আসলাম এইভাবে ডিরাইভ করে দুইটা ফর্মুলা আনলাম, একটা হচ্ছে কি বড় স্কয়ার মানে ছোট স্কয়ার, আর একটা হচ্ছে বড় সাইন আলফা। আর থিটার ক্ষেত্রে, আলফার ক্ষেত্রে মানে মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা। তো আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করলেই বুঝতে পারবো এখানে কি রিলেটেড কোশ্চেন আসে। তো আমরা একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেনটা হচ্ছে পি ও 2p মানের দুটি ভেক্টরের লব্ধি যে কোনো একটির সাথে লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, তো এখানে ছোট ভেক্টরটার সাথে লম্ব হবে না বললে আমরা বুঝে নিচ্ছি, এটা 2p, এটা p, তার মানে লব্ধি এই বরাবর কোথাও আছে, এটাও আমার p, এটা আমার 2p। তাহলে এখান থেকে কোন বলছে, অবশ্যই তাহলে কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে। তাহলে আমরা আলফা ইকুয়ালস টু কি দেখছি, কজ ইনভার্স মাইনাস উপরে কি ছোটটা বড়টা, তো ছোটটা কি পি, যেটার সাথে লম্ব, এটা কি 2p, পি কাটলে কজ ইনভার্স মাইনাস হাফ, বা এটা হচ্ছে আমার 120 ডিগ্রি আলফা। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। এখানে বলছে 30 নিউটন ও 40 নিউটন মানের দুটি বলের লব্ধি 30 নিউটন এর সাথে 30 নিউটনের সাথে লম্ব হলে লব্ধির মান নির্ণয় করো। তো এখানে বোঝা যাচ্ছে যে ছোট বলটার সাথে এটা 30, বড় বলটা 40, লব্ধি যেহেতু লম্ব হচ্ছে তার মানে এটা তো অবশ্যই স্থূলকোণ হবে, এটা আলফা, এটা লব্ধি আর। তো লব্ধির মান নির্ণয় করতে বলছে, তো আমরা অনেকভাবে করতে পারি, যেহেতু আমার আলফা টালফা বলা নেই, আমরা কোনটা ইউজ করবো, আর ইকুয়ালস টু
রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার 40 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার। তো 40 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার করলে রুট ওভার 1600 মাইনাস 900 রুট ওভার 700, এটা হচ্ছে লব্ধি আনসার। আচ্ছা, এটা একটা কোশ্চেন গেল। এবার আরেকটা কোশ্চেন করি। বলছে দুটি বলের লব্ধির মান 40 নিউটন যা 30 নিউটন মানের বলটির সাথে লম্ব। অপর বলটি কত? ইকুয়েশন তো বলছে দুটি বলের লব্ধির মান 40 নিউটন যা 30 নিউটন মানে বলটির সাথে লম্ব। তার মানে অবশ্যই 30 নিউটনটা কি আমার ছোট বল, আর 40টা হচ্ছে লব্ধি। বড় বলটা ধরলাম আমার এক্স, তাহলে এই বলটা নির্ণয় করতে বসে। তো আমরা কি জানি, লব্ধি ইকুয়ালস টু রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু 50। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। এই কেস 4 থেকে আমার এর বাইরে কোনো কোশ্চেন আসার মতো আপাতত নাই। আমরা এখন কেস 5-এ যাব। কেস 5 থেকে ম্যাথে ভালো কোশ্চেন আসে। ম্যাথে বলতে হচ্ছে হায়ার ম্যাথে সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যাতে এই কেস 5 এর ইউজ বেশি। এমনিতে আমাদের ভেক্টরও কোশ্চেন আসছে, এমন না যে আসে নাই। তো আমরা দেখি কেস 5টা, এটা তোমার হায়ার মানে ম্যাথেও কাজে লাগবে, এখানেও কাজে লাগবে ভালো। এটা হচ্ছে দুটি ভেক্টরের দিক অপরিবর্তিত রেখে মানের পরিবর্তন করা হলে যদি লব্ধির দিকও অপরিবর্তিত থাকে। আচ্ছা দেখাই, ধরো আমার এটা একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর আছে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তো এদের আমরা লব্ধিটা হচ্ছে যে এরকম সামান্তরিক বরাবর, সামান্তরিক কর্ণ বরাবর। তো আমি এদের বলছি যে আমার মানটা আমরা এমন ভাবে পরিবর্তন করছি যাতে নতুন লব্ধিরও মান চেঞ্জ হয়েছে, বাট কি অ্যাড করলাম, পি এবং কিউ মানে দুটো ভেক্টরের লব্ধি পেলাম আর। তো এদের মানটা চেঞ্জ করলাম এমন ভাবে, এটা পি বললাম, এই ভেক্টরটাকে বললাম কিউ ড্যাশ, এর মান নতুন লব্ধিটা এরকম হয়েছে, এটা হচ্ছে আর ড্যাশ। দেখছো এই লব্ধি এই আগের লব্ধির দিকেই, তার মানে এরকম সমান্তরিক। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কি আনচেঞ্জড, আলফা এবং থিটা আনচেঞ্জড। এটার হচ্ছে সারমর্ম কি, এই দুই লাইনের সারমর্ম হচ্ছে আলফা এবং থিটা আনচেঞ্জ থাকলে। আমরা পি কিউ চেঞ্জ করছি, ফলে আরো চেঞ্জ হয়েছে, এটা আগেরটা ছিল আর, নতুন লব্ধি আর ড্যাশ, কিন্তু আমার আলফা আর থিটা বোথ আর আনচেঞ্জড। তো এটাকে এইভাবে লিখবো, আলফা ও থিটা অপরিবর্তিত থাকলে।
থাকলে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি? প্রথমটার ক্ষেত্রে বলতে পারি tan থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এবং পরের সমান্তরালের ক্ষেত্রে লিখতে পারি কিউ ড্যাশ সাইন আলফা ইকুয়ালস টু পি ড্যাশ প্লাস কিউ ড্যাশ কজ আলফা। সো এটা যেহেতু থিটা সেম, তাহলে আমি এখান থেকে বলতে পারি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু কিউ ড্যাশ সাইন আলফা বাই পি ড্যাশ প্লাস কিউ ড্যাশ কজ আলফা। কাটা। তো এখান থেকে আমরা যদি এটা লিখি পি ড্যাশ কিউ 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 ড্যাশ কজ আলফা গুণ করলাম এই সাইডে, এটা এটা বাদ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে পি বাই কিউ ইকুয়ালস টু পি ড্যাশ বাই কিউ ড্যাশ। এইটা আমরা ইউজ করব, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। আমরা প্রতিটা ম্যাথ চাইলে এইভাবেও লেন্দি করে করতে পারি, কিন্তু কোনো দরকার নেই, আমরা প্রত্যেকবার এই শর্টকাট ফর্মুলাটা ইউজ করব। আর তুমি যদি একদম বোর্ডের জন্য খুব সুন্দরভাবে করতে চাও, তাহলে এইভাবে করে করে দেখাইতে হবে তোমাকে। তো দেখি আমরা ম্যাথ দেখলেই বুঝবো কাহিনী কি। তাহলে আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এই ফর্মুলাটা। কোন বিন্দুতে পিও টু পি মানের দুটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ, টিকে দুই গুণ ও দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। পি এর মান কত? এটা কোশ্চেন যে কোনো বিন্দুতে আমার পি ও টু পি মানে দুটো বল আছে, প্রথমটিকে দ্বিগুণ দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এটা বলা আছে পি এর মান কত। তো ধর আমার হচ্ছে তাহলে এটা হচ্ছে পি, সাপোজ এটা পি, এটা হচ্ছে 2p। তো এই নতুন বলটা হচ্ছে প্রথমটিকে দ্বিগুণ, তার মানে এটা 2p, আর এটা হচ্ছে কি দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি 2p + 8, তাহলে এই লব্ধির দিক অপরিবর্তিত থাকতেছে। তো এখানে আমরা হচ্ছে ওই যে এভাবে করতে পারি যে 2p sin alpha equals to p plus 2p cos alpha equals to 2p plus 8 sin alpha by 2p plus 8 cos alpha, এইভাবে করতে পারো। তো এত লেন্দি করার আমার দরকার নেই কোনো। তো আমাদের এখানে বলো তো প্রথম বলগুলো কি ছিল? p ইকুয়ালস টু ছিল প্রথম বলটা p ছিল, এটার মান মানে এটা p, এবং q সমান সমান কত ছিল? 2p। পরের বার p ড্যাশ মানে নতুন বলগুলো হচ্ছে কি 2p এবং q ড্যাশ কত? 2p plus 8। তো এই কাহিনী করলে আমাদের হচ্ছে দিক অপরিবর্তিত থাকতেছে। তাহলে আমরা কি ফর্মুলা পাবো? p বাই কিউ p ড্যাশ বাই কিউ ড্যাশ, এটা করলে আসতেছে p বাই 2p ইকুয়ালস টু কি 2p বাই 2p plus 8। p কাটা, তাহলে এখান থেকে আমি যদি গুণ করি 4p ইকুয়ালস টু কি 2p plus 8, তার মানে 2p ইকুয়ালস টু 8, অতএব p ইকুয়ালস টু 4। এটা আমাদের রেজাল্ট।
তো এই ছিল আমাদের ভেক্টর অ্যাডিশন মানে সামান্তরিক বিধি যা শিখলাম, এগুলোর হচ্ছে স্পেশাল কেসগুলা। তো এই কয়টা কেস থেকে আমাদের মোটামুটি বরাবর কোশ্চেন আসতেছে অ্যাডমিশনে এবং বোর্ড পরীক্ষায়। তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। তোমরা খুব সুন্দরভাবে লেকচারগুলো নোট করে নাও। খোদা হাফেজ।